নমস্কার, শুরু করছি আজকের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকে 23 তারিখ বাজেট পেশ হবে, পূর্ণাঙ্গ বাজেট, এবং তৃতীয় দফার যে এনডিএ সরকার, সে এনডিএ সরকারের প্রথম বাজেট হবে। বাজেটের আগে মানুষের মধ্যে বেশ কিছু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে বাজারে অগ্নিমূল্য যেটা হয়ে রয়েছে সেটার কারণে অনেকে বেশ বিরক্তি প্রকাশ করছেন, এবং কর্মসংস্থানের প্রশ্নটা নিয়েও একটা জায়গায় মানুষের মধ্যে এখনও পর্যন্ত সেরকম ঠাসবুনোত কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। অনেকগুলো এই কারণের মধ্যে যে দেশের আর্থিক বিকাশ যেটা রয়েছে, ফলে সকল মানুষের মধ্যে সেটার যে একটা অনুভব, প্রাপ্তি, সেটা নেই। নির্বাচনের ফলাফলেও ক্ষেত্র অন্তত বলা যায় যে আর্থিক ইস্যুগুলো প্রচণ্ড পরিমাণে যে প্রভাব ফেলেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যভিত্তিতে, এটা নিশ্চিত করে বলা যায়। তাই প্রথম বাজেটে মধ্যবিত্ত বা সাধারণ মানুষের উপর কতটা কি রিলিফ থাকবে, তার কারণ হচ্ছে এবারে তো আর ভারতীয় জনতা পার্টি এককভাবে সরকার চালাচ্ছেন না, এনডিএ সরকার যেহেতু, ফলে স্বাভাবিকভাবে দেশের একটা মানুষ, সাধারণ মানুষ, তারা আশা করতেই পারেন যে তাদের এই ক্ষেত্রে কী কী সুরাহা বা সুবিধা হতে পারে। এই যে একটা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে প্রথমে একটু সুলুক সন্ধান নেব একটা প্রতিবেদনের মাধ্যমে। তারপর আজকে প্যানেল রয়েছেন, আর্থিক বিশেষজ্ঞ দুজন রয়েছেন, একজন ভার্চুয়ালি থাকবেন, তাদের সাথে তো কথা বলবো, এবং অবশ্যই জনমতে যেটা মেন এলিমেন্ট হয়ে দাঁড়িয়েছে সেটা আপনাদের জন্য থাকবে। আপনারা অবশ্যই ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট করবেন, এবং তার সাথে ফোন লাইন যখন খুলব অবশ্যই আপনারা ফোনে আপনাদের মতামত দেবেন খুব সংক্ষেপে। প্রথমে একটু যাব প্রতিবেদনে। যে কোনো দেশের উন্নতির জন্য ট্যাক্স অত্যন্ত জরুরি, কারণ সাধারণের ট্যাক্সের এই টাকা দিয়েই সরকার গ্যাস, জল, বিদ্যুৎ, রেল, বিমানবন্দর, হাসপাতাল, স্কুলের পরিষেবায় ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য, দেশের ব্যক্তিগত ইনকাম ট্যাক্সের কি প্রয়োজন? এই ট্যাক্সের টাকা মানুষের হাতে থাকলে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারতেন তারা। এই মতামত ঠিক নাকি ভুল, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে জুলাইয়ের মাঝামাঝি দেশের পূর্ণাঙ্গ বাজেট। 23শে জুলাই দেশের সাধারণ বাজেট পেশ করবেন নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগের দুবার সংখ্যাগরিষ্ঠতার সরকারেরই বাজেট পেশ করেছিল বিজেপি। এবার অবশ্য বিজেপির সেই সংখ্যা নেই। দেশ থেকে এক প্রকার নির্বাচনী ধাক্কা খেয়েই এবার সরকার গড়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা, মিত্রদের সহায়তায় সরকার গড়েছেন নরেন্দ্র মোদী। সেই কারণে এই বাজেটের ওপর বিশেষ নজর থাকবে আম জনতা থেকে বিরোধীদের। ভারতের অর্থনৈতিক অগ্রাধিকারের সম্ভাব্য পরিবর্তনগুলিকে তুলে ধরবে বলেই আশা করা হচ্ছে। এবার কেন্দ্রের বাজেট পেশের সময় বিশেষভাবে নাক গলাতে পারেন শরিকরা। জনতার না পাওয়া অংশ ও মনের ক্ষোভ তুলে ধরতে পারেন তারা। ফলে এই বাজেট নিয়ে প্রত্যাশাও যথেষ্ট। সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনের যৌথ ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে উস্কে দিয়েছেন সেই প্রত্যাশার কথায়। তিনি বলেছিলেন, এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ করা হবে। সরকারের নীতি ও দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে। চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে, যার জেরে 1 ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছিল সংসদে। এরপর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসে মোদী সরকার। তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। ইতিমধ্যে আসন্ন বাজেটের বিষয় অর্থনীতিবিদ এবং ভারতীয় শিল্পের কর্ণধার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনাও করেছেন। রাজস্ব ঘাটতির কথা মাথায় রেখে আসন্ন বাজেটে ব্যক্তিগত করের হার কমাতে পারে কেন্দ্রীয় সরকার। বাজেট নিয়ে বিভিন্ন শিল্প সংস্থার বেশ কিছু দাবি রয়েছে। কেন্দ্রকে তারা প্রস্তাব দিয়েছে, জনগণের আয় অনুযায়ী করের হার কমানো হোক, কৃষি পণ্যের রপ্তানির ওপর থেকে তুলে দেওয়া হোক নিষেধাজ্ঞা, কর্মসংস্থান আরও বাড়ানো হোক, কর ব্যবস্থা সরলীকরণ করা হোক, মুদ্রাস্ফীতি
নিয়ন্ত্রণ করা হোক, বাড়ানো হোক খরচ। এসবের মাঝেই আবার অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বাজেটে রোবট ট্যাক্স চালু করার প্রস্তাব দিয়েছেন। প্রশ্ন হলো, এই রোবট ট্যাক্স কি? এই ট্যাক্স হলো এমন এক ব্যবস্থা যার ফলে এআই এর জন্য কাজ চলে যাওয়া মানুষদের ফের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। 15 লক্ষ টাকার বেশি উপার্জনকারীদের করে ছাড় দিতে পারে মোদী সরকার। বছরে 10 লক্ষ টাকা উপার্জনকারীদের করে ছাড় দিতে পারে কেন্দ্র সরকার। এই বাজেটে নিউ ট্যাক্স রেজিউমে ইনকাম ট্যাক্সে ছাড়ের ঊর্ধ্বসীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করতে পারে। 0 থেকে 3 লক্ষ টাকা উপার্জনে কোনো কর দিতে হয় না। 3 থেকে 6 লক্ষ টাকা উপার্জনে 5%, 6 থেকে 9 লক্ষ টাকা উপার্জনে 10%, 9 থেকে 12 লক্ষ টাকা উপার্জনে 15%, 0 থেকে 2.5 লক্ষ টাকা উপার্জনে কোনো কর দিতে হতো না। 2.5 থেকে 5 লক্ষ টাকা উপার্জনে 5%, 5 থেকে 10 লক্ষ টাকা উপার্জনে 20% এবং 15 লক্ষ টাকার উপার্জনে 30% কর দিতে হতো পুরনো আয়কর পরিকাঠামোয়। অন্যদিকে এবারের বাজেটে পেনশন নিয়েও বড় ঘোষণা হতে পারে। এবারের বাজেটে সরকারি কর্মচারীদের 50% পেনশনের গ্যারান্টি দেওয়া হতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের, যদিও এই বিষয়ে এখনো কোনো ইঙ্গিতই দেয়নি কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। একটা কথা বললাম, ফিরে এলাম। আমরা প্রতিবেদন দেখে নিলাম, একটু আপনাদের দেখিয়ে নেব। হচ্ছে আজকে সুদীপ্ত গুহ রয়েছেন আর্থিক বিশেষজ্ঞ এবং অন্যতম ভারতীয় জনতা পার্টির প্রবক্তাও তিনি। ভাস্কর সিংহ রায় আর্থিক বিশ্লেষক, দুজনই অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব বাংলার টেলিভিশন জগতে বিতর্কে। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি থাকবেন হচ্ছেন অশোক মুখোপাধ্যায়, তার সাথে নিশ্চয়ই সংযোগ স্থাপন করব। একটু দেখে নেব যে প্রশ্নগুলোর ভিত্তিতে আপনারা ফোন করবেন বা আপনাদের মতামত জানাবেন। একটু দেখে নেব এক ঝলক। অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী, সুরাহা কোথায়? এটা একটা বড় প্রশ্ন, তার কারণ আমরা দেখেছি এই রাজ্যে অস্বাভাবিক একটা মূল্যবৃদ্ধি বাজারে, এবং যে কারণে টাস্ক ফোর্স বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা গেছেন। মূল্যবৃদ্ধির হারে কেন বাড়ছে না, কর্মসংস্থান কেন বাড়ছে না, দায় কার, রাজ্যের না বা কেন্দ্রে? এই বিষয়কে নিয়ে আমরা আজকে ডিবেটে যাব, বিশ্লেষণ করব। আপনারাও ফোন করবেন সময় মতো, যখনই ফোন লাইন খুলব পিসিআরকে বলবো যখন ফোন লাইন খোলার জন্য খুলে দেবে, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবে। আমি একটু প্রথমে সুদীপ্তবাবু আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, একটা দেশের অনেকেই বলছেন এবং নির্মলা সীতারামনেরও বক্তব্য তাই, যে একটা আর্থিক পরিস্থিতি ভালো, বৃদ্ধি ভালো হচ্ছে। 2024-এ ভালো বৃদ্ধির পূর্বাভাস, প্রায় 6.7 মতো বৃদ্ধির পূর্বাভাস তিনি বলছেন। 24 কিন্তু বাজারে কেন এইরকম একটা অস্বাভাবিক মূল্যমান হয়, যে প্রাইস, এই যে ইন্ডেক্স, এইটা কেন মানে হচ্ছে কিছুদিন নিয়ন্ত্রণ? কেন অনেকের তো কাজকর্ম বা হচ্ছে ইন্টারেস্ট রেটেরও সেরকম হয়নি, ফলে একটা জীবনটা যেন মধ্যবিত্তের কাছে, নিম্নবিত্তের কাছে অত্যন্ত হার্ডশিপ হয়ে দাঁড়াচ্ছে, কাটছে না কিছুতেই। দাদা, ঘটনা হচ্ছে যে দামটা বেড়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, অন্য কোনো রাজ্যে না। আপনি আজকের দিনে যে কোনো সবজির দাম কলকাতার সঙ্গে দিল্লি, বোম্বে, লখনৌ, আহমেদাবাদ বা ব্যাঙ্গালোরের তুলনা করুন, যেখানে ইনকাম আমাদের থেকে অনেক বেশি গড়ায় আমাদের থেকে, প্রত্যেকটা জায়গায় দাম শুধুমাত্র বেড়েছে এখানে। নাম্বার 2, যে জিনিসগুলো দাম বেড়েছে তার মধ্যে আপনি লক্ষ্য করবেন, এমনকি খাদ্যে, আমি শুধু খাদ্যে আসছি, একেবারে পিওরলি কৃষিজীবী যে জিনিসগুলো, সেগুলোর দাম অনেক বেড়েছে, 2 গুণ 3 গুণ, কোনো ক্ষেত্রে 4 গুণ 5 গুণ বেড়েছে। অন দি কন্ট্রারি আপনি ডিমের দামও বেড়েছে, কিন্তু অনলি 30%। মাংসের দাম বেড়েছে 20 থেকে 25%। ওয়াই? ঘটনা হচ্ছে যে দামটা বেড়েছে পশ্চিমবঙ্গে, তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে মানে এখানে যে কৃষি যে অর্থনীতি চলে সেটা অ্যাবসলিউটলি মানে স্ট্যাটার্ড হয়ে গেছে, এবং এখানকার পুরো এই কোল্ড স্টোরেজ এটসেট্রা এগুলো চালায় মাফিয়ারা।
দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে সরকার কৃষিতে, সরকার যদি শিল্পে না ইন্টারভেন করে কেন কৃষিতে ইন্টারভেন করবে? ফর এক্সাম্পল ধরুন এই মোবাইলটার দাম বাড়লো, সরকার সেখানে কোনো ইন্টারভেন করে না, যার ফলে মোবাইল কোম্পানি সে প্রপারলি প্রফিট করছে। অথচ যখন নাকি কৃষিতে কোনো জিনিসের 5% দাম বাড়ে, সরকার সেখানে গিয়ে ইন্টারভেন করে। আজকে দেখবেন এই যে ফ্ল্যাকচুয়েশন, প্রাইস ফ্ল্যাকচুয়েশন, এর মূল কারণ হলো কৃষিতে সরকারি ইন্টারভেনশন। আপনি সরকারি ইন্টারভেনশন কৃষিতে তুলে দিন, কৃষিতে আজকে দেখবেন ডিমের দাম বাড়ে না কেন, মুরগির মাংসের দাম বাড়ে না কেন, পাঠার মাংসের দাম বাড়ে না কেন? বাড়ে না একটাই কারণে, ওখানে সরকারি ইন্টারভেনশন নেই। আপনি যেখানে সরকারি ইন্টারভেনশন ঢোকাবেন, এই যে আমি এই প্রসঙ্গে বলি, আমরা যে কৃষি বিল এনেছিলাম, কৃষি বিলে একমাত্র সাফার করতো ওই আড়াইখানা রাজ্য, ওয়েস্টার্ন ইউপি, হরিয়ানা এবং পাঞ্জাব, বাকি সারা দেশের লাভ হতো। আপনি দেখেছেন পশ্চিমবঙ্গের না সিপিএম না তৃণমূল কেউ তাদের যে কৃষক যে সংগঠন আছে তাদের নিয়ে একবারও দিল্লিতে যায়নি, কারণ দিল্লিতে গেলে ব্যাপারটা ফাঁস হয়ে যেত যে এখানে কৃষি সিস্টেমটা কীভাবে চলছে, তাহলে সত্যিটা এখানকার চাষিরা জানতে পারতো। সেই জন্য এরা আন্দোলন করেনি, আন্দোলন শুধুমাত্র ওরা করেছে। কিন্তু যেটা করেছে এই দূর থেকে এই আন্দোলনকে সাপোর্ট করে পশ্চিমবঙ্গের যে চাষি আছে এই চাষিদের ডুবিয়েছে। আমি আপনাকে বলছি, যে বেগুন আপনি আজকে 60 বা 80 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, আপনি গিয়ে দেখুন ওখানকার চাষি যে আছে, চাষি কিন্তু 2 টাকাও পায়নি, এবং এটা একমাত্র হচ্ছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে। দ্বিতীয়ত আপনি আরেকটা জিনিস বললেন যে এইটুকু অন্তত আর্থিক বিশ্লেষকের থেকে কোথাও কি একটু মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ ছাড়া গোটা ভারতবর্ষে খাদ্য বানানো যে লজিক বললেন কতটা অসার আমি আপনাকে বলছি। আচ্ছা, আপনি একটা প্রোডাক্ট কিনতে করি, মোবাইল দেখালেন, তো ওর একটা এমআরপি আছে। কৃষকরা বলেছিল এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, তাহলে এমআরপি থাকবে না, আপনি সরকারের নিয়ন্ত্রণ তুলে দেবেন, এমআরপি থাকবে না, বাজারে এটা কত টাকা বিক্রি হবে কোনো এমআরপি থাকবে না, এটা যদি উনি বলতে চান, তাহলে যদি এমআরপি থাকে একটা প্রোডাক্টের, কৃষিজাত পণ্যের ক্ষেত্রে কৃষকরা বলেছিল যে মিনিমাম সাপোর্ট প্রাইস আমাদের সুনিশ্চিত করতে হবে, সেখানে কেন সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে? এবং সেটা রিয়েলাইজ করে শুধু সারা ভারতবর্ষে যদি কৃষকদের জন্য আপনারা ঋণ মাফ করবেন না, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য করবেন, আপনারা মিনিমাম সাপোর্ট প্রাইস যারা কৃষি জীবিকা করে, কৃষির উপর জীবিকা যাপন করেন, আমরা দেখেছি টমেটো রাস্তায় ফেলে দিতে হচ্ছে, কৃষিজাত পণ্য বিক্রির অভাবে রাস্তায় ফেলে দিতে হচ্ছে, সরকার সেগুলো কিনবেন মিনিমাম সাপোর্ট প্রাইসে এবং সরকার ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবেন, তারা কৃষক কি কৃষি পণ্য উৎপাদনও করবে, বিক্রিও করবে, দুটোই করবে। তাহলে কৃষকের কাজ শুধু কৃষি পণ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারছে না, এখানে মানে কিছু বলতে, হ্যাঁ না এইটা আমি উত্তরটা দিই। আপনারা শেষ হয়নি কিন্তু না, আমি মাঝপথে আপনাকে, আপনি যেহেতু বলতে চাইছেন বলুন। গত 60 বছরে পশ্চিমবঙ্গের কোনো কৃষকের থেকে এফসিআই 1 ইঞ্চি চাল বা গম কিছু কেনেনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এমএসপি পশ্চিমবঙ্গে না ইন্দিরা গান্ধী দিয়েছে, না রাজীব গান্ধী দিয়েছে, না জ্যোতিবাবু দিয়েছে, না বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছে, না মমতা ব্যানার্জি দিয়েছে, কেউ দেয়নি। আজকে এমএসপি পায় মাত্র 3খানা রাজ্য, সেটা হলো পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন ইউপি। মমতা ব্যানার্জি গত 40 বছর রাজনৈতিক ক্যারিয়ার 1984 থেকে একবারও মমতা ব্যানার্জি দাবি করেছেন যে পাঞ্জাবের চাষিরা যেরকম এফসিআই থেকে তাদের এমএসপিটা পাচ্ছে, আমাদের স্টেটও পাবে। আমাদের চাষিরা জীবনে কোনোদিন এমএসপি পায়নি, এবং তা পায়নি তার কারণ এখানকার রাজনীতিবিদরা এরা কোনোদিন দাবি করেনি, সরকার তো প্রকিউর করে, এবং তার জন্য প্রাইভেট প্লেয়ারদের জন্য এটা প্রাইভেট। আমি আপনাকে বলছি প্রকিউর করে, আমি বলছি খাদ্য দপ্তর খুব কম সংখ্যক, তাদের কিছু নিজস্ব লোক, এবং সেই প্রকিউরে দেখবেন যখন তারা টিকিটটা দেয়, কৃষক মান্ডিতে গিয়ে আপনারা উৎপাদিত যাচ্ছেন, দাঁড়ান যেখানে যাচ্ছেন তার জন্য নির্দিষ্ট যে দাম, সেই দামে সরকার থেকে ধান কেনা হচ্ছে। আপনাকে বলছি যে কৃষক আন্দোলন নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন সরকার এটাকে তুলে দিতে চেয়েছিল, যে আমাদের কোনো, ওরা কি চেয়েছিলেন যে এই কৃষি বিল কেন বয়কট হলো, কৃষি বিলকে কেন মানে ফেরত দিতে বাধ্য হলো, আপনি কেন এমআরপি থাকলে একটা প্রোডাক্টের কেন এমএসপি থাকবে না? আমি খুব, আপনি তাহলে এমআরপি দান কিনা? এবার আমি আপনার কথা বলুন। প্রথম কথা হচ্ছে উনি একটা মানে বড় জিনিসকে ভীষণ রকম গুলিয়ে দিচ্ছেন। এমআরপি এবং এমএসপি দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। প্রোডাক্টের ক্ষেত্রে বলছি প্রোডাক্টের, কোন প্রোডাক্টের এমআরপি নির্ধারণ করে যে নাকি প্রডিউসার, সে একটা প্রোডাক্টের এমআরপি, ধরুন আজকে এই যে এইটার এমআরপি সেটা ঠিক করে স্যামসাং কোম্পানি,
কিন্তু একদম হ্যাঁ আপনার মিথ্যে কথা আমি বলছি, একদম ভুল বলতে হবে যে তাহলে আমাদের আসলে GST একটু বলছি প্রাইস নির্ধারণ করার ক্ষেত্রে গভর্নমেন্টের আপনি উত্তর দিতে দিন। আমি প্রশ্নটা দাও। এমএসপি গভর্নমেন্ট ঠিক করে এবং সেটা যে ক্রেতা যে ঠিক করে, এখানে এমআরপিটা বিক্রেতা ঠিক করে, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। এখানে বলছি এমআরপি বিক্রেতা ঠিক করে। শুনুন, বাজার ইকোনমিতে আপনি যদি কালকে দেখুন মনোপলি আছে, অলিগোপলি আছে, হ্যাঁ, আগামীকাল যদি দুটো কোম্পানি অলিগোপলি করে আপনি একটা নির্দিষ্ট দামের বাইরে নিয়ে যান, তখন অ্যান্টি প্রফিটারিং আছে। আমাদের এখানে রেগুলেটরি অথরিটি যে কোনো জিনিসের প্রোডাকশনের উপরে আপনি সুপার প্রফিট করতে পারেন না, প্রফিট মার্জিন হ্যাজ টু বি ডিক্লেয়ার্ড দাঁড়ান, সেইখানে সরকারের আছে এবং জিএসটি কালেকশনের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে। সুতরাং সরকার নিয়ন্ত্রণ করে। এবার আপনি কালকে দাম বাড়াতে পারেন না, এটা এমএসপি কেন নয়? না উত্তর দিন। না এটা ভুল একটা তথ্য, আমি উত্তর দিই একটু অন্যদিকে চলে যাচ্ছি। এমআরপি ঠিক করে যে প্রোডিউসার সে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ কলকাতার সিএসসি মানুষকে লুটছে মমতা ব্যানার্জিকে ধরে। আপনি অলিগোপলি মনোপলি করে সিএসসি মানুষকে লুটছে, এবং টেকনিক্যাল ব্যাপার আছে, কোনো টেকনিক্যাল ব্যাপার নেই। ইউজ প্রফিট করছে আলোচনার ক্ষেত্রে আপনারা না, আমার কথা হচ্ছে আপনি একটা কথা বলছি, আচ্ছা সুইটদা, এখানকার চাষীদের থেকে নেয়ার দায়িত্ব এখানকার গভর্নমেন্টের, তারা সেই ইনফ্রাস্ট্রাকচারটাই তৈরি করেনি। মূল্য বৃদ্ধি, আপনি কি বলতে চান পশ্চিমবঙ্গ বাদ দিয়ে গোটা দেশে অত্যন্ত কম দামে লোকে সবজি কিনছে? সবথেকে আজকে সারা দেশে কিনছে, শুধু পশ্চিমবঙ্গ বাদে। না না না, পশ্চিমবঙ্গে বেড়েছে। শুনুন, আপনি দিল্লিতে দেখুন, আহমেদাবাদে দেখুন, লখনউ দেখুন, আজকে কিছুটা ন্যাচারাল ক্যালামিটি হওয়ার জন্য রাজ্যে দাম বাড়েনি, একমাত্র পশ্চিমবঙ্গে বেড়েছে। দেখুন পশ্চিমবঙ্গের একমাত্র পশ্চিমবঙ্গে বেড়েছে ক্যালামিটি। দাঁড়ান, নর্থ বেঙ্গলে কিছুটা বন্যা হওয়া বা কিছু তার জন্য দাম বাড়েনি, বেড়েছে আমাদের এখানে যে কোনো, কিন্তু গোটা ভারতে 11% বৃদ্ধি, এটা তো গোটা ভারতের ভারতবর্ষ জুড়ে টমেটো পাওয়া যাচ্ছে। দিল্লিতে টমেটোর দাম হচ্ছে 200 টাকা কিলো, 200 রুপিস পার কিলো, 11% মতো। সারা ভারতবর্ষেই দাম বেড়েছে। ভারতের আজকের দিনে ইনফ্লেশন, আর বিজেপি শাসিত রাজ্যগুলোর ইনফ্লেশনের কথা বলছি না, একমাত্র খাদ্যপণ্যের ক্ষেত্রে বলছি, এবং তার মধ্যে পেঁয়াজটা আরো বেশি পরিমাণে একটা জায়গায়, সেখানে স্টিল সেই পেঁয়াজের দাম দিল্লিতে কলকাতার অর্ধেক। পেঁয়াজের দাম বেড়েছে, কিন্তু দিল্লিতে পেঁয়াজের দাম আজকের দিনে কলকাতার অর্ধেক। মানে আপনি 12% যদি অল ইন্ডিয়া বলেন। জনমতের দুজন যোগ দিয়েছেন, তারা কিছু মতামত জানাতে চাইছেন। ইউনুস আলী আছেন মুর্শিদাবাদ থেকে, বলুন। ইউনুস আলী মুর্শিদাবাদ। এই শোনা যাচ্ছে না। অনির্বাণ চক্রবর্তী বাঁকুড়া থেকে, বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। বললাম আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি নিয়ে এবং আমাদের ইনকাম ট্যাক্সের ব্যাপারটা নিয়ে। একটা ঘটনাটা হচ্ছে যে দেখুন দাদা, ইনকাম ট্যাক্স হচ্ছে আমার মনে হয় যে তোমাকে যারা চাকরিজীবী তাদের উপরই একটা বাউন্ডারি। মানে যেই আপনি 3 লাখ টাকার মোটামুটি বছর ইনকামটা শুরু করবেন, ঝপাক করে গভর্নমেন্ট এসে ঝাঁপিয়ে। আপনি রাস্তায় ঘুরে বেড়াবেন, প্রচুর চাওয়ালার থেকে মুড়ি বিক্রি করে তাদের লোক আছে, পাট এক একটা মুড়িতে বা ইয়েতে যদি 3 টাকা করে প্রফিট করতে পারে, গোটা দিনে প্রচুর আছে যারা 1000-এর উপরে চা বিক্রি করে। হিসাব করে দেখুন তাদের যে আয়টা দাঁড়াচ্ছে 7 লাখের উপরে। গভর্নমেন্টের সেইখানে কোন পলিসি আছে তাদেরকে মানে ধরতে হবে, সেই জায়গাগুলোর থেকে প্রচুর টাকা ইনকাম হতে পারে। সেই বাউন্ডারিটা যদি আমাদের উপর ছাড় হয় না, তাহলে মধ্যবিত্ত বাঙালি মানে মধ্যবিত্ত মানে চাকরিজীবী হিসাবে প্রচুর মানুষের প্রচুর রিলিফ হয়। মানে অ্যাকচুয়ালি আমাদের চোখে একটা ঠুলি পড়ানো আছে, যে চা বিক্রি করে তার মানে করি, মুড়ি বিক্রি করে তার মানে করি, আলুর দম বিক্রি করে তার মানে করি। ধন্যবাদ। চলে এবং ক্যাশ ইকোনমিতে আপনার দেখুন জুনিয়র বলছেন যে টার্নওভারের উপরে একটা নির্দিষ্ট প্রফিট দেখানো হয়, এবং আপনি যেটা বলছেন যে চাকরিজীবীদের 3 লক্ষ টাকার বেশি ইনকাম হলে তা নয়। দুটো রিজিম আছে, যেটা হচ্ছে নিউ রিজিম, ওল্ড রিজিম। এটা একটা জটিল বিষয়। 3 লাখ টাকা ইনকাম করলেই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বলছেন আপনার এই মুড়ি যে বিক্রি করছে সে কিন্তু কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হচ্ছে। আপনি যেমন একটা স্যালারি পাচ্ছেন, কিন্তু ওই মুড়িটা বিক্রি হচ্ছে মানে ওই মুড়িটা যে তৈরি করছে এবং বিক্রি করছে তার মাঝখানে যারা আছে তাদেরও গ্রাসাচ্ছাদন হচ্ছে। সুতরাং এই মুড়ি বিক্রি করছে তাদের থেকে ট্যাক্স নিচ্ছেন, এটা ভুল কথা। তার কারণ হচ্ছে তিনিও যখন তার রিটার্নটা ফাইল করছেন তখন তিনি টার্নওভারের ওপরেই কিন্তু ট্যাক্সটা দিচ্ছেন। এবং যেটা আপনি বলতে পারেন যে প্যাকিং করে মেটেরিয়াল হলে তারা জিএসটির আন্ডারে পড়ছে, খোলা জায়গা বিক্রি করলে জিএসটি দিতে হচ্ছে না। আপনি বলতে পারেন জিএসটি থেকে
আপনার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসকে মুক্ত করা উচিত। সেই জিএসটি মানে ইনডাইরেক্ট ট্যাক্স, সেই ইনডাইরেক্ট ট্যাক্স যদি এই প্রোডিউসের উপরে পড়ে, তার জন্য যেটা প্রোডিউস মানে একটা 1 কিলো চাল আপনি যদি প্যাকেটজাত করে বিক্রি করেন সেটার মধ্যে জিএসটি থাকতে পারে, কিন্তু খোলা বাজারে বিক্রি করলে জিএসটি থাকে না। আপনি বলতে পারেন জিএসটি থেকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে মুক্ত করার কথা বলতে পারেন, তাহলে সকলের পক্ষে সুবিধা হবে এবং মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করা যাবে। মানবেন্দ্র মুখার্জি রয়েছেন কলকাতা থেকে। শুভ সন্ধ্যা সুজিত দা। হ্যাঁ বলুন। আমার জিজ্ঞাসা এটা যে দেখুন, খাদ্যমূল্য বৃদ্ধির সাথে সাথে সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানো হয় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার দিয়ে সরকারি কর্মচারীদের দিচ্ছেন না। যেভাবে মূল্য বৃদ্ধি দিনের পর দিন বেড়ে গেছে, আর নেতা মন্ত্রীরা কি এই যে অত্যাধিক মূল্য বৃদ্ধি, এই যে যেমন আলু, পেঁয়াজ, টমেটো এসব কিনে কি তারা খান না? তারা কি এইদিকে দৃষ্টি দেন না, না তাদের ঘরে এমনি ফ্রিতে চলে আসেন? এটাই আমার জিজ্ঞাসা। এটা আপনার খুব ভালো একটা প্রশ্ন। মানে মুকেশ আম্বানিও যত টাকা দিয়ে আলু কেনেন, হয়তো আপনিও সেই টাকা দিয়ে আলু কেনেন, উনিও যত পরিমাণ খান আপনিও খান, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সকলের কাছ থেকে সমানভাবে নেওয়া হয়, বা জিএসটি আপনিও একটা জিনিস কিনতে যে টাকা জিএসটি দিচ্ছেন, মুকেশ আম্বানিও সেই টাকা জিএসটি দিচ্ছেন। এখানে আপনি বলতে পারেন যে গভর্নমেন্ট একটি নির্দিষ্ট ইনকামের লোকেদেরকে কোনো কিছু ছাড় দেওয়া, বা এখানে আপনার বেসিক ইনকাম যেটা ইউনিভার্সাল বেসিক ইনকামের প্রশ্নটা আসে, তাদেরকে কিছু টাকা দেওয়া, এইভাবে আপনার সমতাটা মেনটেন করতে পারে। এই প্রশ্ন তো নিশ্চিতভাবে ঠিক যে একজন মানে অনেক মাল্টি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার তিনি যে পরিমাণ জিএসটি বাবদ পেমেন্ট করছেন তার জীবনযাপনের জন্য সেই একই পরিমাণ টাকা পেমেন্ট করতে হচ্ছে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষকেও। সেটা একটা অসমতার একটা বিষয়। আমি এই জায়গায় যখন এই প্রশ্নটা এসেই গেল একটা মানবেন্দ্র বাবুর ফোনের পরিপ্রেক্ষিতে, ইউনিভার্সাল বেসিক ইনকাম এই যে তৃতীয়বার ক্ষমতায় এলো, কষ্টসাধ্যভাবে এসছে। সুচিত্রবাবু আপনি যতই বলুন না কেন, অন্য রাজ্য যেগুলোতে দাম কমেনি তারা অনেক জায়গায় ভোট দেয়নি। একটা কোথাও এফেক্ট পড়েছে, অর্থনীতির একটা এফেক্ট পড়েছে, মানে পুরো হিন্দুত্ব বা এই কার্ডগুলোর থেকে এটা পড়েছে। সেটা অন্য ডিবেটের প্রশ্ন, সেই ডিবেটে হলে আপনি আবার নয় ডিবেট করা যাবে এই বিষয়গুলো। কিন্তু আজকে যেটা একটা উন্নত দেশ যেখানে এত মানুষের কর্মসংস্থান থেকে বিচ্যুত হচ্ছে প্রযুক্তির, সেখানে ইউনিভার্সাল বেসিক ইনকাম, আপনারা রাজ্যের লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে এখনও প্রায় কখনো বলছেন না এটা চলা উচিত, কখনো বলছে এই দান খয়রাতি দিয়ে কি একটা দেশ চলে। কিন্তু ইউনিভার্সাল বেসিক ইনকামটা তো এটা একটা খুব জনপ্রিয় শব্দ, যদি আজকে ডিজিটাল মিডিয়ার ভাষায় বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। এবং হার্ড টাইম ইকোনমিক্সে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এটা মেনশন করেছিলেন, নোবেল লরিয়েট। এটা কি এই বাজেটে আমরা আশা করতে পারি যে এরকম কোনো ইঙ্গিত তিনি দেবেন? আপনারা যদি আশা করেন আমার কাছ থেকে উত্তর, তাহলে আমি উত্তরটা দিই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার যাদের এবার দেওয়া হয়েছিল তারা কিন্তু ভোট দেয়নি তৃণমূলকে। আচ্ছা, এই প্যানেল থেকে পিসিআর থেকে বলছে যে একটু বিরতির সময় হয়েছে, অনেক আগেই বলেছিল, কিন্তু ঘটনাচক্রে আমরা ডিবেটটা এগিয়ে নিয়ে যাচ্ছি। শুরুতেই বলেছিলাম বাকি সময়ও আপনারা শুনুন, তার কারণ অত্যন্ত এটা একটা খুব ডিবেট এবং তার সাথে খুব মনোগ্রাহী একজন আলোচনা হবে, তার কারণ দুজনেই অত্যন্ত যাকে বলে সিজন ডিবেটিয়ার। সুতরাং মিস করবেন না। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি, সঙ্গে থাকুন।